জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাহেকে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। জি, আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি, তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন। আপনি বর্জন করেননি, সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো? আমরা আপনাদের চিন্তা, দর্শন, রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো তো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন, আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে, তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বিরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্যকে প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। বরং কোন বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে,
আমরা তাদের সাথে করতে রাখবো। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে, কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমারও মনে। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আইন ব্যয় নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? জনাব মুফতি ফজল। যেমন বলেন, আমরা একজন দিনদার, আমি একজন মুসলমান। জি। আমার মূল পরিচয় একজন মুসলমান। জি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজাতিন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আমি পালন করবো। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যার মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজের বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি। সারা বছর আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি, সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের পরিচয় জামাতের আমির হিসেবেই নয়, তিনি একজন রাজনীতিবিদ, এমন একজন রাজনীতিবিদ যার কথা শুনতে সবাই পছন্দ করেন, যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর নতুন যুগের, মানে 2019 সালে তিনি আমিরের দায়িত্ব পাওয়ার পরে এখন পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তিনি সবারই পছন্দের, অনেকেরই পছন্দের ব্যক্তি হয়েছেন যারা জামাত ইসলামী করেন না, এরকম একজন। জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন, তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান, আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম, সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম, যেই গল্পটি আসলে মাঝ পথে আমাদের একটু বন্ধ করতে হয়েছে। আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো, কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি, এবং আপনি খোলামেলা সেই প্রশ্নের জবাব দিবেন। আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের, মানে অগাস্ট মাসের কথা, প্রথম দিকের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ, কিন্তু 5 আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন, সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন। আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল, বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল? আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল, এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংশনে। তো আমি হঠাৎ করে 1:30টার দিকে আমি একটা ফোন পাই, আমার একজন নিকট আত্মীয়, যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি। আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না, অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি। সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন, সাথে বোধহয় সিভিল সোসাইটিরও 2-1 জন থাকবেন। তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি? আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি, আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার,
গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না, এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন। ওনারা বললো যে না, সবাইকেই আমরা গাড়ি প্রোভাইড করেছি, আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো, আমাদের গাড়িতেই আমরা নিয়ে আসবো। আমি বললাম ওয়েল, তাইলে আপনারা আসেন, লোকেশন দিলাম, ওনারা শুরু করবো। আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট রোডে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ফলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে। গিয়ে আমাকে বললেন যে আমরা তো ফেল করেছি, এখন কি করা যায়, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, বাকি সবাই এসে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন, বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব, অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন। আমি বললাম তাইলে আমি কি করতে পারি? ওনারা বললেন যে আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না। আমি বললাম ওকে, আমি ট্রাই করি, আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি, দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি। তো আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম, উনি আসলো, উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি, আপনি এভাবে যাবেন কিনা? আমি বললাম যে দেখো, আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি, যেহেতু সেনাপ্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকেও ফিল করেছেন, তাকে অনার করা আমাদের দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি। ততক্ষণে মিটিংটা শেষ হয়ে গেছে। আমি যাওয়ার পরে আরো দুইজন আমাদের সাথে। আপনি কি 5 আগস্টের কথাটি বলছেন, তাই না? 5 আগস্টের কথা বলছেন? আমি 5 আগস্টের কথা, অর্থাৎ 5 আগস্টের আগে কি আপনাদের সাথে 5 আগস্টের আগে কি আপনাদের সাথে সেনাবাহিনী কোনো যোগাযোগ? আগে ওনাদের সাথে তো আপনার না, আমি ওনাকে সরাসরি ফিজিক্যালি চিন্তা মনে হয় এবং কোনো কথা। আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, ওনার কাছের লোকেরা, জনাব শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, সেনাবাহিনী প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য, সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য? আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো? আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে, এটা অন্য জিনিস হতে পারে? কারণ আপনি তো আসলে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও। আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করিও নি। আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না। আমি মনে করি না এই কারণে, আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন প্রেক্ষাপটটা কি ছিল? হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটাই ফেললেন, তৎকালীন প্রধানমন্ত্রী। আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলেই, বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফিউজ করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে, এটাকে কেউ গ্রহণ করেনি। কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক মনে করিনি। আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয় সবই ঠিক আছে, এটা আমাদের রায়, তাই মনে করেই গিয়ে। জনাব রহমান, আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে? বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অবশ্যই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট একটি সরকার ছিল, যে সরকার 15 বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল, কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল? এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে, তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে? কেন আমি এই প্রশ্ন করছি একটু আমি বলে রাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা মানে ঢাকা, যদি আমি স্পেসিফিক আমি কিছু নাম বলি, পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকেই বলছে তারা আপনাদের লোক। এই সরকারের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওয়েল, আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না। আমি দেখছি যে উপদেষ্টার মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সেটিং হয়েছে। পার্সোনালি কারো সাথে সম্পর্ক আছে, তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে, কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে, যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল, তারপরে আমাদেরকে, এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল। 3টা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন। তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে, 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, তো ক্লিয়ার করা লাগবে। তা আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিশিয়েন্ট, কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদায়ন করবেন। আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই না, এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর, বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম। আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন, কোনো শিক্ষককে আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মোটেই রাজি না।
কারণ শিক্ষক শিক্ষকই, তার মর্যাদা সকল ছাত্রের কাছে, তার পরিচয় তিনি একজন শিক্ষক। সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাহলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না, আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না। এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না, কিন্তু আমরা এইভাবে দেখছি। ওকে, আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষক কি বলতে চাইছেন? আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি, আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন, কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন? জামাত ইসলাম কিভাবে দেখেছেন? আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন, কেউ বিসি ছিলেন, কেউ প্রো বিসি ছিলেন, প্রক্টর ছিলেন, স্ট্যান্ড প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা থাকে প্রশাসনিক কাঠামো। কিন্তু আমরা সেখানে কি দেখলাম? আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে, সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে, মানুষ পিটিয়ে মারছে, ঠান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে। সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল। তারপরে বুয়েটের আবরারের যে ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক। তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন, তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক, এটা আমাদের মোটেই পছন্দ না। আচ্ছা, আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে। আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সেজন্য আপনি আমার তাড়াহুড়াকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, অনেক বিষয় আমাদের জানার আছে। আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে, জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি। জামাত ইসলামের গঠনতন্ত্রের 6 বলছে যে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে? মানে এটা কি পাকিস্তানের আদলে, এটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করে নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন, এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন। তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজমের মাধ্যমে মানুষের মুক্তি। যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে, অন্তত অর্থনীতি মুক্তি। তো এরকম এক একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটা কি পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যারা এসেছেন, তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা অনুসরণ করি। কিন্তু সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়, জি ডক্টর রহমান আমি একটু শেষ করি। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোনো একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে, কোন মুসলিম বিশ্বে, কোন মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় চেয়ে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো
তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা 1 বছর 2 বছর 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে, এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 জন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায় না, এগুলার প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত। কিন্তু জামাত ইসলামী কি কখনো সমর্থন করি নাই, কখনো সমর্থন করব না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ,
বিএনপি, আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতেও আসলে মানে আমরা নাকি আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই, ক্ষমতা রাজনীতি আপনাদের আসলে লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসিকতা গড়ে তুলবে, এটা প্রত্যেকটা দলের নিজস্ব। এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, ডক্টর রহমান, রাজনীতি আদর্শ থেকে বাইরে, 3টা মন্ত্রণালয় তারা সার্ভ করেছে। রাজনীতিকে আদর্শের বাইরে আমাদের যে স্লোগান, হ্যাঁ না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন, অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে, এই আদর্শে গড়ে উঠেছে। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছে সেইভাবে চলে। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে, আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন। কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। 2টা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে, জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউরড না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ না, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। আমি এই আঙ্গিনার কেউ ছিল না। শফিকুর রহমান, মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষও যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে, অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই।
কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেছাড়ে। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি দেখলেন, আজকের টকশোটি দেখলেন আপনারা। আজকের টকশোতে আলোচনা করলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান এবং আরও আলোচনা করছেন মুফতি ফাইজুল হক চরমোনাই। প্রিয় দর্শক, আপনাদের উচিত আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখা, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যদি পরিবর্তন আনতে হয়, বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো কিছু আনতে হয়, তাহলে সেই ভালো কাজের জন্য আমাদেরকেই কষ্ট করতে হবে, আমাদেরকেই কাজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই কিভাবে কাজ করব? ওকে, আমি পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখেন, আমাদের বাংলাদেশে সাধারণত বেশিরভাগ রাজনীতিবিদ দখলবাজি করে, নেশা বিক্রি করে, গাঁজা বাবা এইসব বিক্রি করে। তারা যদি একদম প্রফেশনালভাবে বিক্রি নাও করে, তাদের চেলাবেলা চামচা যারা আছে তাদেরকে দিয়ে এইসব বিক্রি করায় এবং তারা একটা মোটা অঙ্কের প্রফিট নিয়ে থাকে। এখানে অনেকে বলবে ভাই তারা তো ব্যবসা করে খাচ্ছে, তারা নিজের টাকা ইনভেস্ট করে তারপর সেখান থেকে ব্যবসা পাচ্ছে। অবশ্যই সেটা মানলাম, তারা কষ্ট করে ইনকাম করছে। যদি তর্কের খাতিরে ধরেই নিই যে তারা কষ্ট করে ব্যবসা করতেছে, তারা তো আর কাউকে জোর করে দিচ্ছে না, অবশ্যই তারা একটা ব্যবসা এখানে করতেছে। এখন এই ব্যবসা যতই অবৈধ হোক বাংলাদেশে, তাও ধরে নিলাম যে এটা বৈধতা আমরা দিয়ে দিলাম আর কি। তো কিন্তু দখলবাজি যে করে, মানুষের জায়গা জমি যে লুট করতেছে, তো একটা দল বিগত 17 বছর ধরে ক্ষমতায় ছিল, সেই সব দলে যেসব নেতাকর্মী ছিল সেই নেতাকর্মীদের সম্পদ লুট করতেছে। ধরে নিলাম যে তারাও এই সব সম্পদ লুট করেই তারপর সাম্রাজ্য তৈরি করছিল। তো এখন কি দরকার আছে সেই সব তাদের কাছ থেকে আবার লুট করে আমাদের নেওয়া, কিংবা এখন বর্তমানে যারা ক্ষমতায় আসবে বা ক্ষমতা অলরেডি পেয়ে গেছে তারা এইসব লুট করতেছে। তো এরকম লোকজন বেশি দেখা যায়। এক কথায় বলা যায় বেশিরভাগ লোক অসৎ। খুব কম সংখ্যক লোক আছে যারা সৎভাবে রাজনীতি করে এবং রাজনীতির মাঠে কাজ করে। এখন এত অসৎ মানুষের ভিতর কিন্তু, অসৎ রাজনৈতিক ব্যক্তির ভিতরে কিন্তু কিছু সংখ্যক সৎ মানুষ কিংবা আমরা যদি ধরে নিই যে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা ঠিকভাবে কাজ করতে পারছে না, তারা চাইলেও পারছে না। তো এখন এই যে মানুষগুলো, এই যে সৎ মানুষগুলো, সৎ রাজনীতিবিদগুলো, তাদেরকে কিন্তু আমাদেরকে হেল্প করতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। এবং যেসব এলাকায় এরকম উশৃঙ্খল নেতাকর্মী আছে যারা দখলবাজি এইসবের সাথে জড়িত, এইসব নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, দেখেন, তারা কিছু বাবা গাজা দিয়ে কিছু ছেলেমেয়েরা অবশ্যই রাখতে পারবে তাদের সাথে, কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসি এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই, কিংবা উন্নয়নের জন্য কাজ করতে বলতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে করে একটি ভালো দেশ পায় এবং যাতে করে তারা বাংলাদেশের রাজনীতিটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকেই কাজ করতে হবে এবং ভালো মানুষকে উৎসাহিত করে রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে হবে। এখন বর্তমানে ভালো মানুষ রাজনীতির মাঠে না একদম আসতে চাচ্ছে না, কারণ রাজনীতিটা এতটা নোংরা হয়ে গেছে, সেই কারণে কিন্তু ভালো মানুষ আসতে চাচ্ছে না। তো সেই সব ভালো মানুষদেরকে আমাদেরকে বলেই তাদেরকে আনতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে পিছন থেকে। এবং প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনার একটি কমেন্ট করে যাওয়া উচিত, কারণ অনেক সচেতন নাগরিক আছে যারা কমেন্ট বক্স চেক করে এবং কমেন্ট পড়ে। তো আপনার সেই কমেন্টটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু সেই আরেকজন ব্যক্তি এসে সে কিন্তু আপনার এই কমেন্টটি পড়বে এবং সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে একটি উত্তর দিবে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আপনার কমেন্টে আরও একটি দিক আছে। আপনার কমেন্ট করলে সেটি হচ্ছে আপনি যদি ভুল রাজনীতি করেন কিংবা ভুল চিন্তাভাবনার ভিতরে থাকেন, তাহলে সেই ভুল চিন্তাভাবনাও কিন্তু আপনাকে ধরিয়ে দেবে আরেকজন এসে আপনার কমেন্টের মাধ্যমে। তো মানুষ বলতেই ভুল। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা কি সবসময় ভুল ভাবি তোমার মতো? না, আমার মতো ভুল ভাবেন অবশ্যই, কিন্তু আপনাদের ভুল হতে পারে, আপনার আমার সবার ভুল হতে পারে, মানুষ বলতেই ভুল। তো ভুল চিন্তাভাবনা থাকতেই পারে, সেইটাকে ধরিয়ে যদি আরেকজন দেয় তাহলে কিন্তু আমার উপকার এবং আপনার উপকার, আমাদের পরবর্তী প্রজন্মের উপকার। প্রিয় দর্শক, যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আজকের মতো এখানেই শেষ করে দিব।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও অনুরোধ করতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।